2D অ্যারে বা মাল্টি ডাইমেনশনাল অ্যারে। এখন 2D অ্যারে কেন বলছি বা মাল্টি ডাইমেনশনাল বলতে তো অনেক ডাইমেনশন বোঝায়, বাট স্পেসিফিক ভাবে 2D কেন বলা হচ্ছে? স্পেসিফিক ভাবে যখন আমরা প্রোগ্রামিং করি, ম্যাট্রিক্স বা প্রোলগ প্রোগ্রামিং ছাড়া, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রামিং ছাড়া, যেগুলো আমাদের কোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে সফটওয়্যার ডেভেলপ হয়, যেগুলো দিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, যেগুলো দিয়ে সফটওয়্যার ডেভেলপ হয়, এখানে মূলত 2 ডাইমেনশনাল অ্যারে ইউজ করা হয়। ম্যাট্রিক্স যখন হয় তখন ধরো ডাইমেনশন কয়টা? 3টা, এক্স ওয়াই অ্যান্ড জেড। ওটা নিয়ে আমরা যাচ্ছি না। আমরা যখন কোনো ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট ডেভেলপ করব, তখনকার জন্য প্রয়োজন কি? 2 ডাইমেনশনাল অ্যারে। আর পিএসপি তে 2D অ্যারেটাকে কি মাল্টি ডাইমেনশনাল অ্যারে বলা হয়ে থাকে। এখন 2D এর মধ্যে আরো ডাইমেনশন আসতে পারে, তাই না? তাহলে কি রকম, যে আমার ডাইমেনশন 2টা ডাইমেনশন হলে সেটা কি কেমন হবে? আমি যদি একটা অ্যারে বলি ডাটা, এটা একটা ডাইমেনশন, এটা একটা ডাইমেনশন, রাইট? আমরা এর আগে জানছিলাম কি একটা ডাইমেনশন, তাই না? আগে জানছিলাম যে একটা ডাইমেনশন, এবং একটা ডাইমেনশনের ভেতরে যদি আমরা নাম্বার দিয়ে সিরিয়াল মেইনটেইন করি তখন এটাকে বলা হচ্ছিল নিউমেরিক অ্যারে, রাইট? আর যদি কোনো অ্যাসোসিয়েট ভ্যালু দিয়ে অ্যারের ইনডেক্স মেইনটেইন করি তখন তাকে বলা হচ্ছিল অ্যাসোসিয়েটিভ অ্যারে, রাইট? এখন আমার ডাইমেনশন কয়টা হচ্ছে? 2টা। প্রথমটাকে বলা হয় x আর দ্বিতীয়টা হচ্ছে y। x বলতে আমরা কি বুঝি? আমরা যদি x and y বলি, এটা x আর এটা y, রাইট? y কিন্তু ভার্টিক্যাল আর x হরিজন্টাল। ওকে, x টা কি হরিজন্টাল আর y টা ভার্টিক্যাল। তো আমার x প্রথমে আছে, y পরে আছে। তো আমার 2টা ডাইমেনশন, 3টে ডাইমেনশন, আরেকটা কি z। এটা একটা ভেক্টর কনসেপ্ট। ওকে, ভেক্টর প্রোগ্রামিং বা ভেক্টর ম্যাথ বা ম্যাট্রিক্স প্রোগ্রামিং এর কনসেপ্ট আমরা ওইদিকে যাচ্ছি না। আমাদের ডাইমেনশন আছে টোটাল 2টা। এখন সরি, হ্যালো, হ্যাঁ স্যার, কেমন? কোনো প্রবলেম আছে?
আমি ডাইমেনশন বলছিলাম দুইটা, x আর y, দুইটা ডাইমেনশন না, আমার x অ্যাক্সিস এন্ড y অ্যাক্সিস। তো x টা হচ্ছে হরাইজন্টাল আর y টা হচ্ছে ভার্টিক্যাল। এখন আমি একটা কথা কিন্তু গতদিন বলেছিলাম যে 2D অ্যারে মূলত কাজ করে ডাটা নিয়ে, তাই না? ডাটা নিয়ে। ডাটা কি? ইনফরমেশন যেগুলো আমাদের সফটওয়্যারে ইনপুট আকারে আসবে বা ইউজার ইনপুট আকারে দেবে, সেটাকে রিসিভ করতে হবে, নিয়ে যেতে হবে কোন পর্যন্ত? মেমোরি পর্যন্ত, ডেটাবেস পর্যন্ত। আবার তাকে ওখান থেকে তুলে এনে ডিসপ্লে করাতে হবে। এই যে ক্যারিয়ারটা নিয়ে যাওয়া ডেটাবেসের দিকে, ডেটাবেস থেকে নিয়ে এসে প্রোগ্রামিং এর কাছে ফেলে দেওয়া, সে আবার ওটাকে এক্সিকিউট করবে। এই যে ক্যারিয়ারের যে কাজটা করে সেটাকে অ্যারে, ওকে, সেটা অ্যারে, সেটা 1D হতে পারে, সেটা 2D হতে পারে। এখন অনেক সময় এরকম হয় যে আমরা যখন লগ ইন করি কোনো একটা সাইটে, আমার নির্দিষ্ট ইনফরমেশন দেই না, আমার ইউজার আইডি, আমার পাসওয়ার্ড। ফেসবুকে রেকর্ড আছে 150 কোটি লাইক, রাইট? কিছুদিন আগ পর্যন্ত এসেছে অ্যাকাউন্ট 150 কোটি। তো 150 কোটি রেকর্ড একটা টেবিলের মধ্যে আছে, বাট আমাকে সে ইউনিকলি আইডেন্টিফাই করছে আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডের মাধ্যমে, তাই না? তখন কি রেকর্ড আনছে কয়টা? একটা। এবং সেটা কি একটা ডেটাই আসে নাকি আমার সকল ইনফরমেশন গুলো সে নিয়ে আসে? আমার সকল ইনফরমেশন। আমি যখন লগ ইন করে ঢুকে পড়ছি, আমার নাম ধাম সব কিছু দেখাচ্ছে, এভরিথিং আমারই পাচ্ছি, বোঝা যাচ্ছে? তো তখন আসে কি একটা ডেটা। একটা ডেটা যদি আসে, একটা রো যদি আসে, একটা রো, চিন্তা করেন আমি যদি বলি এটা একটা রো, আমার এখানে রো আছে কয়টা? 4টা। কলাম আছে কয়টা? 3টা। সো একটা রো বলতে আমার এই অংশটুকু। এটাকে যদি আমি এভাবে লিখি, ভুল হবে কি? এটা তো হরিজন্টালি আছে, আমি কাট করে নিলাম, স্লাইস করে নিয়ে একটা যেহেতু আমি বের করে নিয়ে আসি, এখানে ক্রোর্স অফ রেকর্ড আছে, আমি এর ভেতর থেকে একটা কেটে নিয়ে আমি যদি এটাকে ভার্টিক্যালি ফেলে দেই, লাইক এটা 0 1 2, এটাকে একটা 1 দিয়ে অ্যারে, রাইট? এটা 1 দিয়ে অ্যারে। বাট আমি যদি আমার ওয়ালে যাই, এই পর্যন্ত যতগুলো ওয়াল আমি পোস্ট করেছি, আমি আমার ওয়ালে যতগুলো পোস্ট দিয়েছি, আমার প্রোফাইলে গেলে সবগুলো পোস্ট দেখা যায়। তো ওয়াল তো আর একটা রো এর মধ্যে ঢুকছে না, আলাদা আলাদা করে রো হচ্ছে না। তো আমি যদি 10টা ওয়াল পোস্ট করে থাকি, তাহলে 10টা রো উঠে আসবে, তাই তো? 10টা রো তো উঠে আসবে। এখন ওয়ালের জন্য প্রত্যেকের জন্য তো আর একটা একটা টেবিল না, তাই কি না? প্রত্যেকের জন্য কি একটা একটা টেবিল হবে যে 150 কোটি ইউজার 150 কোটি টেবিল তোমার জন্য তৈরি করা আছে? শুধু ওয়ালের জন্যই না, একটা টেবিল যেখানে 150 কোটি ইউজারেরই ওয়াল আছে, তার মধ্যে থেকে আমার 10টা রেকর্ড উঠে আসে। এখন 10টা, একটা হলে আমি এটাকে হরাইজন্টাল নেই আর ভার্টিক্যাল নেই, ডাইমেনশন কয়টা? একটাই। বাট যখনই দুইটা, তখন ভার্টিক্যালও আছে হরাইজন্টালও আছে, তখন ডাইমেনশন কয়টা হয়ে যাচ্ছে? দুইটা। তো যখনই একের অধিক রো আমার দিকে আসবে, তখনই কি হয়ে যাবে? লাইক আমি এটাকে বলছি ইকুয়াল ডাটা, ধরে নিচ্ছি যে ডেটাবেস আমাকে ডাটা দিল এবং এটা এখানে এসে বসে গেল। এই ডাটাটা কি ধরনের অ্যারে হবে? টু ডাইমেনশনাল। আর এরকম যদি একটা রো নেই, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে এস ডাটা, এই একটা রো উঠে এসেছে, তখন এটা কি হবে? এটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে। তো ডাইমেনশন এক্স এটা রো, আর ডাইমেনশন ওয়াই এটা কলাম। তো আমি কিছু ভ্যালু অ্যাসাইন করেছি এবং এটা কি ম্যানুয়ালি অ্যাসাইন করেছি। তো x আর y 0 0 বলতে আমি কি বুঝি? 0তম রো এর 0তম কলাম। দ্যাট মিন্স এই লোকেশনটা 0তম রো এর 0তম কলাম, এটা হচ্ছে আমার 0 0 লোকেশন, এটা 0 1, এটা 0 2। তারপর আছে এটা কি হবে? 1 0 1 1 1 2। ঠিক একই ভাবে এটা 2 0 2 1 2 2, এভাবে আগাতে থাকবে, তাই না? আমি যখন ম্যানুয়ালি ডাটা দেওয়ার চেষ্টা করব আমার একটা অ্যারেতে, 2D অ্যারেতে, তখন আমাকে এভাবে আগাতে হবে। ম্যানুয়ালি 2D অ্যারে জেনারেট করা খুব রেয়ার কেসে হয়ে থাকে। যখন আমরা ডেটাবেসে ডাটা রিসিভ করি এবং কোনো সিনট্যাক্সের মধ্যে রাখতে চাই,
তখন আমরা কি দিয়ে দেই, লাইক একটা ভেরিয়েবলের মতো সিনট্যাক্সই অথবা একটা অ্যারে ডিক্লেয়ার করে তার লেফট সাইডে বসিয়ে দেই, সব ডাটাগুলো এসে ওর মধ্যে গুছিয়ে ঢুকে যায়। বুঝা যাচ্ছে? অ্যাসাইন হয়ে যায়। তাহলে 2D অ্যারে কি, যার ডাইমেনশন দুইটা, x and y। আচ্ছা, এখন প্রোগ্রামিং এর সময় কখনো কখনো এরকমও হতে পারে যে y এর মধ্যে আরো একটা x আছে, y এর মধ্যে আরো একটা x চলে আসছে, অথবা x এর মধ্যে y আছে, আবার y এর মধ্যে আবার xy আছে। এটা রেয়ার কেস, এই ধরনের সিচুয়েশন আসতে পারে। একটু কনফিউজ, তাই না? যে আমি যদি বলি এরকম যে এটা একটা x, এটা y, লিনিয়ারলি যাচ্ছে, কোন একটা y এর মধ্যে আবার আরেকটা x আছে, মানে ওই y এর মধ্যে একটা ভ্যালু নেই, ওই y এর মধ্যে আরো অনেকগুলো ভ্যালু রাখতে হবে, তাহলে সেই y টাকে আবার 1D অ্যারে ডিক্লেয়ার করে নেওয়া হয়েছে। এই জন্য এটাকে মাল্টি ডাইমেনশনাল বলা হচ্ছে। 2D আমি এখন আলোচনা করছিলাম 2D, এখন আমি বলছি MD, রাইট? সো MD এরকম তিনটা ডাইমেনশন নিয়ে আমরা কখনোই কাজ করব না। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ PHP বা জাভাস্ক্রিপ্ট আমরা যা ইউজ করছি, পাশাপাশি কখনোই তিনটা ডাইমেনশন লিখব না, বাট এখানে দুইয়ের অধিক ডাইমেনশন তৈরি হতে পারে। বাট এই যে x সে লিনিয়ার থাকবে, y একটা সিঙ্গেল ভ্যালু থাকতে পারে, একের অধিক ভ্যালু থাকতে পারে। যখন y এর মধ্যে একটা একের অধিক ভ্যালু থাকবে, তার মানে y এর মধ্যে আরেকটা 1D ঢুকে গেছে, অথবা একটা y এর মধ্যে একটা 2D ঢুকে গেছে। এটা আসতে পারে, আপনাদের কাজ যখন করবেন লাইফ টাইমে যে কোনো সময়ই এটা চলে আসতে পারে। যে কোনো সিচুয়েশনে প্রোগ্রামিং যখন করতে যাবেন তখন এটা আসবে, ওই সময় আপনাদের ম্যাচুরিটি লেভেল ওই পর্যায়ে চলে যাবে, আপনারা করতেও পারবেন। বাট আমরা বেশি বেশি যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কি 2D কনসেপ্ট। 1D আসবে প্রচুর, 2D আসবে কখন, যখন আমরা ডেটাবেসটা হ্যান্ডেল করব। ডেটাবেসটা কি, তাই না, যেখানে আমাদের ইনফরমেশন গুলো অর্গানাইজড ভাবে স্টোর করতে হবে। আমার মেমোরি যদি না থাকে, আমার সফটওয়্যার বানিয়ে লাভ আছে? মানে আমার ব্রেন কোনো কাজ করবে? বলা হলো আপনার মেমোরির ওই লোকেশনটা আপনি দিয়ে দেন, আমি কিনে নিব, দেবেন? আপনি দেবেন না, তাই না? যাই হোক, মেমোরিটাই কিন্তু মেইন। মানে এখন কথা হচ্ছে যে মেমোরি যদি মেইন হয়, ল্যাঙ্গুয়েজ কি? অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ মেমোরির পরেই আসে। সফটওয়্যার এটার প্রয়োজনীয়তা কখন এসেছে? ডাটা হ্যান্ডেল করার জন্য। আগে ডাটা কিভাবে লিখে রাখা হতো? কাগজে কলমে, ম্যানুয়ালি। কি লিখে রাখি? ডাটাই তো লিখে রাখি, তাই না? এই ডাটাগুলো সুন্দর করে ম্যানেজ করার জন্য, অটোমেটেড করার জন্য কি উপরের দিককার ইন্টারফেস, সফটওয়্যার ইন্টারফেস, দেন তার ভেতরকার ব্রেন। তো মানে আগে কিন্তু ডেটাবেস নিয়ে কাজ শুরু হয়েছে, ল্যাঙ্গুয়েজের কাজ এসেছে অনেক পরে। বুঝা যাচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি এর ইন্টারফেস এবং একটা অবয়ব তৈরি করার জন্য কাজ করছে, বাট মেইন কাজটা কাকে দিয়ে শুরু হয়েছিল? ডেটাবেসের মধ্যে ডাটা স্টোর, মানে অর্গানাইজড ওয়েতে ডাটা রাখবে এবং খুব সহজে সেটা খুঁজে বের করা এবং মেইনটেইন করা যেন যায়, রাইট? তো আমাদের সফটওয়্যারের মেজর যে কনসেপ্টটা, যেখান থেকে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আবির্ভাব, এবং এটা করতে সাহায্য করেছে ওরাকল ল্যাঙ্গুয়েজটা, ওরাকল ডেটাবেস সিস্টেমটা। মানে মডার্ন ল্যাঙ্গুয়েজের যে কনসেপ্টটা সেটা কিন্তু দিয়েছে ওরাকলই। জাভা যদিও তৈরি করেছে, যেরকম অ্যান্ড্রয়েড তৈরি করেছে হয়তো 2-4 জন মিলিয়ে, তাই না? তাদের একটা বলতে পারেন যে ফেসবুক, অ্যান্ড্রয়েড ল্যাঙ্গুয়েজ যেগুলো আসছে, বা বড় বড় ধরেন আমাদের যে স্কাইপি যেটা আমরা দেখি, মেসেঞ্জার যেগুলো দেখি, এগুলো কিন্তু সবই আসছে কোথা থেকে? ইউনিভার্সিটি রিসার্চ থেকে। হায়ার এডুকেশন করে তারা, রিসার্চ যখন করছে এই বিষয়গুলোর উপরে তারা রিসার্চ করছে, হয়তো জাস্ট কোনো কিছু ছোট আকারে তৈরি করছে, বড় কোম্পানি ওই আইডিয়াটাকে লুফে নিয়ে বড় কিছু বানিয়ে ফেলছে। অ্যান্ড্রয়েড ঠিক তেমনই প্রোডাক্ট, এটা একটা রিসার্চ থেকে আসছে। ফেসবুক রিসার্চের উপর বেস করে ছোট্ট একটা মডিউল, পরে এটাকে সারা ওয়ার্ল্ডের মধ্যে কি দখল করে নিয়েছে জায়গা, একটা ওয়েব অ্যাপ্লিকেশন আকারে। ঠিক এরকম স্কাইপি বলেন আর মেসেঞ্জার বলেন, সবই কিন্তু ওই রিসার্চেরই কনসেপ্ট। ঠিক তেমন এই যে সফটওয়্যার, আমরা যখন এই যে ডাটাগুলো হ্যান্ডেল করি, এই ডাটাগুলো ম্যানেজ করার জন্য ডেটাবেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে মেজর কনসেপ্ট,
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমার সবকিছু কন্ট্রোল করবে ওয়েবসাইট এবং একটা সফটওয়্যার ডেভেলপ করে ইন্টারফেস বানিয়ে দেবে, ইন্টারফেসে ব্রেন থাকবে। এই যে ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট সেটা আসে মানে মডার্ন টাইপ ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট, এটা কিন্তু এসেছে 87-88 এর দিকে, যখন ওরাকল ফুললি ডেভেলপ। ওরাকল 91 এ এসে জাভাকে কিনে নিল তার ইন্টারফেস ল্যাঙ্গুয়েজ হিসেবে। দেন তারা এটাকে ডেভেলপ করা শুরু করলো। এখন কি ওয়ান অফ দ্য বেস্ট কি হ্যাঁ ওয়ান অফ দ্য বেস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো কেউ যদি সাপোর্ট না করে সে কিন্তু উঠে আসতে পারবে না, তাই না? ওই যে 4-5 জন বা 10 জন মিলে তৈরি করেছিল রিসার্চ প্রজেক্টটা, তা সেটাই কিন্তু এখন মেইন ল্যাঙ্গুয়েজ হিসেবে কাজ করছে। তো ডেটাবেস সিস্টেমগুলো ম্যানেজ করে মানে ডাটা রেখে একটা সফটওয়্যারের এনভায়রনমেন্ট দেওয়ার জন্যই কিন্তু ল্যাঙ্গুয়েজ আসছে। ল্যাঙ্গুয়েজের জন্য কিন্তু ডেটাবেস না, এটা বললে কিন্তু ভুল হবে। ল্যাঙ্গুয়েজের জন্য ডেটাবেস, আপনি বলবেন ডেটাবেসের জন্য ল্যাঙ্গুয়েজ। ওকে, সো ডেটাবেস অত্যন্ত ইম্পর্টেন্ট রোল প্লে করবে, যা আমাদের ইনফরমেশনগুলো অর্গানাইজড ভাবে রাখতে সাহায্য করবে। সো আমাদের হয়তো আজকে হয়তো ডেটাবেসের কনসেপ্ট নিয়ে কিছুটা কথাবার্তা বলছি, ডেটাবেস হয়তো শুরুই হয়ে যাবে নেক্সট ক্লাসে। এখন ডাটা অ্যাকশন কিছুটা আমরা শিখবো। আমরা জেনেছি যে র কোডিং স্টাইলে কিছুটা ডাটা অ্যাকশন শিখবো, যাতে ফ্রেমওয়ার্কের মধ্যে গিয়ে ওর বেনিফিটগুলো কিছুটা হলেও বোঝা যায়। ঠিক আছে? তো এই যে ডেটাবেস কি? ডেটাবেস হচ্ছে এমন একটা সার্ভার বা সিস্টেম যেখানে আমরা অর্গানাইজ ভাবে ডাটা রাখতে পারি এবং ডাটাগুলোর সঙ্গে কানেকশন এস্টাবলিশ করে ডাটা অপারেশন করতে পারবে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, অথবা ম্যানুয়ালিও সেটা হ্যান্ডেল করতে পারবো। সেটা হচ্ছে আমাদের ডেটাবেস সিস্টেম। ডাটা রাখা এবং ডাটা অপারেশন করা, কারণ আমি শুধু রাখতে পারলেই হলো না, আমি তো সি দিয়ে টেক্সটেও ডাটা রেখে দিতে পারি। ওটা কি ডেটাবেস বলা যাবে? রিলেশন ধারে কাছেও নেই, তাই না? রিলেশনের তো প্রশ্নই আসে না। আমি জাস্ট ডাটা রাইট করে রাখতে পারি, অ্যাপেন্ড করতে পারি, রিড করতে পারি, এই এতটুকুই আমার ক্ষমতা। বোঝা যাচ্ছে? তো ডেটাবেস সার্ভার, যেখানে আমরা যেরকম বলছিলাম অ্যাপাচি সার্ভার, এর মধ্যে প্রচুর কি প্রজেক্ট রাখা সম্ভব, সেরকম ডেটাবেস সার্ভারের মধ্যে প্রচুর ডেটাবেস তৈরি করা সম্ভব। মূলত এক একটা ডেটাবেস এক একটা প্রজেক্টের জন্য কাজ করে। কোনো কোনো সময় একটা প্রজেক্টে কয়েকটা ডেটাবেস থাকতে পারে। রিজনাল ডেটাবেসও হতে পারে বড় বড় প্রজেক্টে, ওখানে মিরর কপিও তৈরি করা হয়ে থাকতে পারে। এটা অ্যাজাম্পশন, আমরা জানি না বড় বড় কোম্পানিগুলো তাদের স্ট্রাকচার কিভাবে ডেভেলপ করেছে, আমাদের বলবে না, তাই না? যে গুগলে যারা কাজ করে, যে গুগলের যে সার্চ ইঞ্জিনের কনসেপ্ট, তারা কি জানে? 4-5 জন জানে। টপ লেভেলের যারা ইমপ্লিমেন্টার, তারাই শুধু জানে মেইন অ্যালগরিদমটা। তারা এমন ভাবে এটাকে স্ট্রাকচার করেছে যে বিভিন্ন ইউনিট থেকে স্পেসিফিক পোরশন তারা তৈরি করে ওই 4-5 জনই ইন্টিগ্রেট করছে। মেইন অ্যালগরিদমটা শুধু তারাই জানে। এটাদের এমপ্লয়ি সংখ্যা কত? কয়েক লাখ। কয়েকটা জায়গাতে, সারা ওয়ার্ল্ডের কয়েকটা জায়গাতেই ভিলেজ আছে, গুগল ভিলেজ। প্রত্যেকটা ভিলেজে প্রায় 30-35,000 এমপ্লয়ি কাজ করে। শুধু সার্চ ইঞ্জিন নিয়ে না, গুগলের আরো অনেক প্রোডাক্ট আছে, তাই না? প্রচুর প্রোডাক্ট আছে, অলমোস্ট সবই কি ফ্রি। সবই ফ্রি না? অলমোস্ট সবই কিন্তু ফ্রি প্রোডাক্ট, বাট ওদের আর্নিংও আছে। বোঝা যাচ্ছে? তো এই যে বিষয়টা, যে প্রোগ্রামিংটা মূলত ফোকাস করা হয় কাকে দিয়ে? ডেটাবেস এন্ড থেকেই। যে ডেটাবেসের স্ট্রাকচারের উপর বেস করে আমার সফটওয়্যারটা ডেভেলপ হবে, ডাটা হ্যান্ডেল করার জন্যই কিন্তু আমার সফটওয়্যার। এখন আমার কাছ থেকে যদি একটা ওয়েবসাইট কেউ বানিয়ে চায়, কেন ওয়েবসাইটে যদি কোনো মেমোরি প্রয়োজন না পড়ে, আমি HTML CSS ইউজ করে তো এটা করে ফেলতে পারি। বাট মেমোরি যদি প্রয়োজন পড়ে, তখন লাগবে কি সার্ভার ল্যাঙ্গুয়েজ এবং ডাটা রাখার জায়গাটা। ওকে, তখন তো আমাদের ডাটা আদান প্রদান করার সিস্টেম থাকতে হবে। ডাটা তার কাছে দিতে হবে, তার কাছ থেকে আমাকে নিতে হবে, নিয়ে ডিসপ্লে করাতে হবে। এবং এই আদান প্রদান করার জন্য সবচেয়ে বেশি যে সিনট্যাক্সটা ইউজ করা হয়ে থাকে সেটা হচ্ছে কি অ্যারে। কখনো 1 দিই, কখনো 2 দিই। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমরা যখন MySQL এ কাজ করব, MySQL ডাটা আমাকে রিটার্ন করবে দুই ভাবে, নিউমেরিকও করে, অ্যাসোসিয়েটিভও করে। আবার নিউমেরিক অ্যাসোসিয়েটিভ দুটো একসঙ্গেও করে। ইন্টারেস্টিং না? সে আমাকে ডাটা দুই ভাবে রিটার্ন করে দেয় ডেটাবেস থেকে। বুঝা যাচ্ছে? নিউমেরিক এবং অ্যাসোসিয়েটিভ মানে একবার নিউমেরিক আরেকবার, আমার ডেটাবেসে কলাম আছে 5টা,
আমি একটা 1D রো রিটার্ন করেছি, সে আমাকে ইন্ডেক্স দেবে কয়টা? 10টা। 5টার মধ্যে কি 0 1 2 3 4, আর ওই 5টা ইন্ডেক্সের 5টা নাম আছে না? 0 এর সমানে লাইক আইডি, 1 এর সমানে আছে নেম, 2 এর সমানে আছে কি ইমেল, 3 এর সমানে আছে কি অ্যাড্রেস, আচ্ছা 4 এর সমানে আছে হয়তো পাসওয়ার্ড। জাস্ট এক্সাম্পল বলছি, হ্যাঁ। সে দুই ভাবেই আমার কাছে ডাটা পাঠিয়ে থাকে। তার মানে আমাকে ওই নিউমেরিক অ্যারে এবং অ্যাসোসিয়েটিভ অ্যারে এই কনসেপ্টও ক্লিয়ার থাকতে হবে। তো আশা করছি 2D অ্যারে সম্পর্কে কিছুটা হলেও ধারণা জন্মেছে, আরো পড়াশোনা কিন্তু করতে হবে। ওকে, 2D অ্যারের জন্য আমাদের আরো স্টাডি করতে হবে। 2D অ্যারে কনসেপ্টটা ক্লিয়ার না হলে কিন্তু সামনের দিকে আগানো একটু কঠিন হয়ে যাবে, তাই না? তো আমি 2D অ্যারে বা 1D অ্যারে নিয়ে একটু কাজ করব যখন আমি ওই একটা লুপ বাকি পড়ে আছে ফর ইচ, ওই ফর ইচ লুপটার উপরে কথা বলবো। তো কিছুটা তো কনসেপ্ট আমরা পাচ্ছি, রাইট? আমরা 2D অ্যারে বানাতেও পারবো এবং 2D অ্যারে আমি আউটপুট আকারে দেখাতেও পারবো লুপ চালিয়ে ডাটাগুলো। তো একটু দেখি আমরা ওই সিনট্যাক্সটাও শিখি, ফর ইচ লুপের সিনট্যাক্সটাও শিখি এবং 2D অ্যারের কনসেপ্টটাও একটু দেখে নেই। এখন পর্যন্ত এসেছেন 25, একেবারে শেষে কেউ একজন এসেছেন, যার নাম হয়তো নেই, নামটা লিখে দেবেন। পেন ড্রাইভটা কিন্তু পাস করতে থাকবেন, একজনের জন্য রেখে দিয়েন না। পেন ড্রাইভ পাস করবেন, প্রজেক্ট যেন ওখানে ঠিকঠাক মতো নামে চলে যায়। জিপবার আর কারণ ভরসা নেই, তাই না? চেঞ্জ হয়ে যাবে আল্লাহর রহমতে। জাভাস্ক্রিপ্ট দেওয়ার চেষ্টা করেছিলাম স্লাইডারের জন্য, সেটা ঠিক মতো কাজ করছে না। জাভাস্ক্রিপ্ট ইউনিট এখনো শিখিনি, চেষ্টা করেছিলাম কারণ ওইটা বাকি আমার মনে হয় কিন্তু পিছিয়ে যাবেন, আমি জানতাম। কঠিন হবে এটা ম্যানেজ করাটা, কারণ অনেকদিন আগে আমি কিন্তু বলেছি, অনেকদিন আগে। দোয়া করেন, আমরা হয়তো কিছুদিনের মধ্যেই ল্যাবের একটা নতুন সেটআপ পাবো, ঠিক আছে? ল্যাবের একটা নতুন সেটআপ আসার কথা রয়েছে, অনেকদিন ধরেই আমরা ফাইট করছি। না, এটা ওই যে গুগল কোড আওয়ার চলছে না, এর জন্য শুক্রবারে একটা সেশন ছিল, হয়ে গেছে। তো না না নিশ্চয় এটা হচ্ছে বিটিসিএল এর প্রবলেম। হ্যাঁ, আমার একটা প্রোগ্রাম আছে 4টা থেকে, আপনাদের একটা কাজে লাগাবো, তারপরে আমি হয়তো ওই সেশনটা আবার নিয়ে আবার আমাকে আসতে হবে। কোড আওয়ার সম্পর্কে তো জেনেছেন, তাই না? আপনারা তো প্রোগ্রামিং, স্ক্র্যাচ প্রোগ্রামিং শিখছেন, কোর প্রোগ্রামিং শিখছেন, লজিক ডেভেলপমেন্টের জন্য এ পর্যন্ত হয়তো 2-3টা লেকচার অলরেডি হয়েছে কোড আওয়ারের উপরে বেসিসের পক্ষ থেকে, youtube.com/basis চ্যানেল। ওকে, ওখানে গিয়ে আপনারা ওই লাইভে দেখতে পারবেন, ভিডিও আকারে এখন আছে। আজকে 4টা থেকে 5টা পর্যন্ত আমি কথা বলবো লাইভে, তো অনলাইনে হয়তো 1000 অফ পার্টিসিপেন্ট থাকবে সারা বাংলাদেশ থেকে। মার্কেটিংটা ওভাবেই হয়েছে, ওই সময়টা আপনাদের আমি কাজ দিয়ে যাব, ঠিক আছে? কাজ করবেন। হ্যাঁ, আপনারা তো ইন্টারনেট নেই, কিভাবে দেখবেন, তাই না? ইন্টারনেট যদি আসে তাহলে হয়তো দেখতে পারবেন, পরবর্তীতে দেখতে পারবেন, ভিডিওটা রয়ে যাবে। হ্যাঁ, আমি কিছু রিসোর্স আপনাদের ওই কোড আওয়ারের রিসোর্স কিছু দিব, যেটা আপনাদের লজিক ডেভেলপ করবে। প্রোগ্রামিং কিন্তু মেইনলি লজিক স্কিল, লজিক ডেভেলপ যদি করে, সিনট্যাক্স শিখে এটা ইমপ্লিমেন্ট করা জটিল বিষয় না। সিনট্যাক্স শিখতে কতদিন লাগবে? আমরা তো এই কয়েকদিনেই বেশ কিছু সিনট্যাক্স শিখে গেলাম, তাই না? যদি আমাদের মধ্যে লজিকটা ভালো মতো ডেভেলপ করে, দেখবেন যেন আমি প্রোগ্রামিং পেরে যাচ্ছি, আর যখনই 1টা 2টা 4টা এক্সাম্পল এক্সিকিউট করছি, আগ্রহ বেশি আসে। না পারলে একটু কিন্তু কষ্ট লাগে, তাই না? ধুর কি হলো, এটা করবোই না,
এরকম হয় না? ধৈর্য কিন্তু অনেকের কম থাকে, যে সারা রাত ধরে চেষ্টা করে যাচ্ছে একটা জিনিস। এই টাইপের পাবলিক পাওয়াটা কঠিন। ওকে, অনেক কঠিন। কিছু কিছু পাবলিক আছে যে এরকম আছে যে করেই যাবে, শেষ করেই ছাড়বে। আবার কেউ কেউ আছে 2-4 বার না পারলে গেল, আমার দ্বারা আর হবে না, এই টাইপের আর কি। সো একটু ডিফারেন্ট টাইপের হতে হবে যদি একটু ভালো কিছু করতে হয়। ছোট্ট এক্সাম্পল বলি, যে প্রথম আলো দেখছেন, জনপ্রিয় একটা সাইট, এখন অ্যাক্টিভিটিও ভালো, আউটলুক বেশ সুন্দর হয়েছে, ক্লাস সব কিছুই সুন্দর করেছে। যাই হোক, আমার ফ্রেন্ড ওইটার এখন প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করছে, ওর হাত দিয়েই নতুন ভার্সনটা ডেভেলপ করা। তো ওর কথাটাই বলছি। ওকে, ফিনান্সিয়াল ক্রাইসিস ছিল ফাদারের, এডুকেশন লাইফে তার কোনো কম্পিউটার ছিল না, রাইট? এডুকেশন লাইফে কোনো কম্পিউটার ছিল না তার। সো সিএসসিতে ডিপ্লোমা শুরু করেছিল, আমরা অনার্স শুরু করেছিলাম, সে ডিপ্লোমা শুরু করেছিল। সে আমরা যখন এসে রাত্রে বসে কাঠ খেলতাম, সে তখন আমাদের মেশিনে বসে কাজ করত, টাস্ক এক্সিকিউট করে যেত। সো অনেক সময় আমরা কি কাজটাও করেছি, তাকে জোর করে কার্ডও খেলিয়েছি, সে তার কাজ ঠিকই সেরে গেছে। বোঝা যাচ্ছে? সো আল্লাহর মতো এখন খুব ভালোই আছে। তো ওখানকার প্রজেক্ট ম্যানেজার হিসেবে, প্রথম আলো প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করছে। প্রথম আলো কিন্তু বেশ কিছু ওয়েবসাইট আছে তার হাত দিয়ে যাচ্ছে, এবং প্রথম আলো মেন ওয়েবসাইটটাও হাত দিয়ে যাচ্ছে, আমার বাংলাদেশের 4 নম্বর ওয়েবসাইট। ওকে, তো যাই হোক, আগ্রহ থাকতে হবে কিন্তু, তাই না? তো আমরা গেমস খেলতাম, হয় কম্পিউটারে বসলে গেমস খেলেছি, অথবা কেউ গেমস খেলছে, আমরা কার্ড খেলছি, মুভি দেখছি, এগুলোই ছিল। বাট যাদের ইচ্ছা ছিল তারা কিন্তু ঠিকই বের হয়ে গেছে, বোঝা যাচ্ছে? তো ঠিকই কিন্তু বের হয়ে আসে। সো আমরাও তাদের কাছ থেকে অনেক সময় শিখেছি। তো সে করে গেল, আমি একটু করি, আমার কম্পিউটার, সে তো কাজ করে গেল, কাজ শিখে গেল, আমি একটু শিখি, কারণ আমরাও ইন্সপায়ার্ড হয়েছি। বোঝা যাচ্ছে কি? তো যাই হোক, কাজ খেলা ঘটনা না, সারা রাত জেগে মুভি দেখাও ঘটনা না, বাট কাজ শেখাটা কিন্তু ঘটনা, রাইট? তো আপনি যদি আপনার লাস্ট ইয়ারে এসে, বিশেষ করে ইউনিভার্সিটি যখন গ্রাজুয়েশন শেষ হবে তার কিছুদিন আগ থেকে একটু অ্যালার্ট হয়ে যান, তাহলে ক্যারিয়ার পাথটা ঠিক হয়ে যাবে। আর যদি তারপরে মনে করেন যে 5টা করে নেই, তারপরে 2-4 মাস একটু ঘুরে নেই, তাহলে কিন্তু 8-10 বছর কেটে যাবে। এক্সাম্পল আছে, আমাদেরই সিনিয়র বড় ভাই, খারাপই লাগছে বলতে, বাট সে কিন্তু অনেক ভালো রেজাল্ট, লাইক 3.8 এর উপরে, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে 3.8 পাওয়াটা অনেক টাফ, রাইট? সিজিপিএ 3.8 আউট অফ 4। ওকে, ওখানে সিজিপিএটা অত সহজে সস্তায় পাওয়া যায় না। তো তারপরেও সে 9 বছর পরে তার ক্যারিয়ার নিয়ে সে এখন কি হতাশায় ভুগছে, কোনো কিছু সে করতে পারছে না। একটাই কারণ কি? উদাসীনতা। গ্রাজুয়েশন করেছে, কিছুদিন ঘুরেছে দেশে বিদেশে, তারপরে মাস্টার্স করেছে, কিছুদিন ঘুরেছে দেশে বিদেশে, পড়াশোনায় ভালো, সো সে বাইরে হায়ার এডুকেশনে যাবে, বেশ কিছু জায়গায় ফেল করেছে, এখন ভবঘুরে। বোঝা যাচ্ছে? সো ওই যে জায়গাটাতে একটু দরকার যে আমাকে তো কিছু করে খেতে হবে, এটা একটু তৈরি করে নিতে হবে একটা সময় এসে, আদারওয়াইজ কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন। আমাদের মধ্যে কেউ হবে না, আমি 100% শিওর, কারণ আপনারা পাতে আছেন, চেষ্টায় নেমে গেছেন অলরেডি। সো এখানে ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো স্কোপ নেই। বোঝা যাচ্ছে? তো আমি চেহারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যারা বেশিটা ফ্রাস্ট্রেটেড, তারা কিন্তু কথা বলতে খুব অনেক চটপটে ছিল, হঠাৎ করে কি সে কথা বলতেই কথা বের হয় না। সে কিন্তু কথা বলছে, বাট আমি শুনতে পারছি না, কারণ কি? তার কথা কেউ আর শুনতে চাচ্ছে না, এরকম মনে করছে সে। সো কথাটা সে হয়তো নিজেকেই বলছে, আমাদের ফ্রেন্ড সার্কেলে হোক অথবা তার ফ্যামিলিতে হোক। কিন্তু ট্রু সিচুয়েশন, আমার গত সন্ধ্যাতেই তার সঙ্গে দেখা হয়েছে, এবং তাকে নিয়ে আমি অনেক বেশি কাউন্সিলিং করেছি, চেষ্টা করছি আমরা, রাইট, কিছু একটা ব্যবস্থা করার। সো এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা বিষয়, তাই না? ফ্রাস্ট্রেশন কিন্তু খুবই খারাপ জিনিস, রাত্রে ঘুমোতে দেয় না। যাই হোক, তো আমরা যেটা করব যে একটু লেগে থাকার চেষ্টা করব, একটু লেগে থাকলেই কিন্তু দেখবেন হয়ে গেছে। তো চেষ্টা করে যেতে হবে। আমি একটু দুইটা সিনটেক্স একটু লিখে রাখাই, কিভাবে ফর বা ফরেস্ট লিখতে হয়। আমাদের
আমাদের আমরা তো যাই তো, তাই না? গ্রাজুয়েশন শেষ করে ট্যুরে যায় না, 1 মাস 1.5 মাস 2 মাস 6 মাস যাওয়া হয় তো, হ্যাঁ? মাস্টার শেষ করে যাওয়া হয়, এরকম কিন্তু হয়। অনেকে যেতেই পারে না, অনেক কারণে অনেকে যেতেই পারে না। যাই হোক, আমাদের কোনটা ছিল এটা? এই তো 10। আমরা এখন শিখবো ফর ইচ লুপটা, যেটা আমরা শিখি নাই। পেন ড্রাইভ আসে নাই, আমি এদিকে দিয়েছি, আমি কোথায় আছি খুঁজে নেন। কার কাছে আছে পেন ড্রাইভ একটু হাত উঠাবেন, নাম দিয়ে দেবেন কিন্তু। ওকে, আমি একটু বলে নেই, 2-1 আমি হয়তো পাবো যে যারা প্রজেক্ট করে নাই। অলরেডি একজন আমার কানে কানে বলে গেছে, তো তার ফোল্ডারটা ফাঁকাই থাকবে। অবশ্যই সে ফোল্ডার একটা নাম দেবে তার, এবং ওটাকেই জিপ করবে, যার ভেতরে কোনো কিছু থাকবে না, যদি সে কোনো কিছু না করে থাকে। ঠিক আছে? ওভাবেই আমার পেন ড্রাইভে যেন ডাটাটা আসে। আচ্ছা, আমরা একটা কাজ করি, একটা অ্যারে তৈরি করি। হ্যাঁ, একটা ডাটা অ্যারে তৈরি করি। ডাটা অ্যারের মধ্যে আমি যদি ভ্যালু দেই 100, 200, 300, 400, 500, তাই না? এগুলো কিভাবে আছে? নিউমেরিকে আছে, নিউমেরিক্যালি আছে না? নিউমেরিক ডাটা হিসেবে আছে 0, 1, 2, 3, 4 হিসেবে। তো 500 কোথায় আছে? 4 না? আচ্ছা, 4 আছে। এখন কি হলো? ফর ইচ লুপ এর সিনট্যাক্সটা আমরা একটু দেখি। আমি যে লেকচার শিট গুলো দিয়েছিলাম সিনট্যাক্সের, দেখেছেন তো, তাই না? ওখানে ফর ইচ লুপ কিন্তু ছিল এবং এক্সাম্পল ছোট আকারে থাকার কথা। যদি না থেকে থাকে, এটা দিয়ে কিছুটা ক্লিয়ার হবে। ফর ইচ লুপ খুব বেশি আসবে এবং এটা আপনারা খুব ভালো জেনেই যাবেন। ওকে, সো ফার্স্ট টাইম আজকের জন্য যে ফর ইচ লুপ মূলত কাজ করে 2 ধরনের অ্যারে নিয়ে। অ্যারে তো আছে 2 টাইপের, তাই না? 1D আর 2D। এবং 1D এর মধ্যে আছে 2 ধরনের, নিউমেরিক আর অ্যাসোসিয়েটিভ। ঠিক আছে? তো আমার অ্যারেটার নাম কি? ডাটা। তারপর এভাবে লিখতে হবে অ্যাজ, এরপরে আমি লিখবো একটা ভেরিয়েবল নেম। এটা কখন ভেরিয়েবল বলবো? যখন ডাটার একটা 1 ডাইমেনশনাল অ্যারে, ডাটাটা যখন 1 ডাইমেনশনাল অ্যারে, তখন এটাকে আমি বলবো 1D অ্যারে, এবং ভ্যালুটাকে বলবো একটা ভেরিয়েবল। বাট ডাটা যদি হয় 2 ডাইমেনশনাল অ্যারে, তখন ভ্যালুটা হবে অ্যাকচুয়ালি একটা 1 ডাইমেনশনাল অ্যারে। কনফিউজ, তাই না? যদি ডাটা হয় 1D অ্যারে, ভ্যালু হবে কি? একটা ভেরিয়েবল। আর যদি ডাটা হয় একটা 2D অ্যারে, ভ্যালু হবে একটা 1D অ্যারে। আবার বলতে হবে। আচ্ছা, আমরা অ্যারে তো আমরাই তৈরি করবো, এটা আমরা বুঝতে পারবো না? কোড তো আমরাই লিখছি, কোড তো আমরা দেখছি না, আমরা লিখছি। তো সবকিছুই আমাদের হাতেই থাকবে। আমরা যাই করবো সব তো আমরা জেনেই করবো, তাই না? না জেনে তো কোনো কিছু করবো না। এখানে তো আমরা কোনো সফটওয়্যার ইউজ করছি না যে আমি টেনে টুনে দিলাম হয়ে গেল, আমি বুঝলাম না কোনো কিছু। আমরা কিন্তু কোড প্রোগ্রামিং কোড দিচ্ছি। তো আমি আবারও বলছি, ডাটা এটা যদি হয় 1D অ্যারে, ভ্যালু হবে একটা ভেরিয়েবল, যার মধ্যে একটা ভ্যালু আসবে প্রতিবারের ইটারেশনে। লুপ কি বারবার ঘুরে না? প্রথমবার যখন একবার চক্কর দেবে, প্রথম যে ইন্ডেক্সটা 0 ইন্ডেক্স, তার একটা ভ্যালু আছে 100, এর চলে আসবে কোথায়? ভ্যালু। ভ্যালু তাহলে কি একটা ভেরিয়েবল, তাই কি না? হ্যাঁ, তাহলে ডাটা যদি হয় একটা 1D অ্যারে, ভ্যালু হবে একটা ভেরিয়েবল। কারণ ডাটা যদি হয় একটা 2D অ্যারে, লাইক 2D অ্যারে, এর মধ্যে ইন্ডেক্স আছে কয়টা? 3টা। 0, 1, 2, 3টা না? তাহলে
তিনটা ডাটাই ভ্যালুর মধ্যে চলে আসবে। ভ্যালু কি ভেরিয়েবল থাকলে তিনটা ডাটা রাখতে পারবে? তাহলে তখন সে কি হয়ে যাবে? একটা 1D অ্যারে হয়ে যাবে। সেটা বোঝা যাচ্ছে? তাহলে ডাটা যদি হয় একটা 1D অ্যারে, ভ্যালু হবে একটা ভেরিয়েবল, আর ডাটা যদি হয় একটা 2D অ্যারে, তাহলে ভ্যালু হবে একটা 1D। এটুকু বুঝতে পারলে কি আমার ফরেস্ট কিন্তু অনেকখানি বুঝে গেলাম। আচ্ছা নাইস, আমরা একটু টেস্ট করে দেখি না কেন যে আমি যে কথাগুলো বলছি যে ঠিক আছে কিনা। সব কথা বিশ্বাস করবেন না, ওকে? বিপদে পড়বেন। সব কথা বিশ্বাস করবেন না। আর সব কথা বিশ্বাস করলে কিছু কিছু ক্লাস যদি মিস করেন তাহলে আরো বিপদ হবে। আমি ইচ্ছে করে কিছু কথা মিস করব, মানে মিথ্যা বলবো, পরে গিয়ে আবার ওটা শুধরে নিব সময়ের প্রয়োজনে। ঠিক আছে, সময়ের প্রয়োজনে আমি যদি ওইটা বলে ফেলি, দেখা যাচ্ছে যে মোস্ট অফ দেম বুঝতে পারবে না, আমি ওটা মিথ্যে বলে এগিয়ে যাব, কোনো একটা সময় ওটা আমি শুধরে নিব। বোঝা যাচ্ছে? তো আমাকে মাফ করে দেবেন, আমি জানি যে কেন করছি এটা। বোঝা যাচ্ছে না? আমি একটা কথা জোর দিয়ে বলবো যে এটাই হবে, বাট 10 দিন পরে আমি উল্টো কথা বলবো ওটা উচিত, এটাই সঠিক কথা। ডাকবে না, ওইটা আবার ওভাররাইট হয়ে যাবে। ঠিক আছে, ওইটা ওভাররাইট হয়ে যাবে। যাই হোক, এখন সত্যি বলছি, ভ্যালু হবে একটা ভেরিয়েবল। এই যে ভ্যালু যেটা বলছেন এটা যে কোনো নাম হতে পারে। ডাটা 2D হলে এটা একটা 1D অ্যারে। এখন এটা নির্ভর করবে ডাটাটা কি টাইপের, এটা নিউমেরিক নাকি অ্যাসোসিয়েটিভ, তাই না? এখন এটা 2D বা 1D যাই হোক না কেন, এর মধ্যে কিন্তু নিউমেরিক ভ্যালুও থাকতে পারে, অ্যাসোসিয়েটিভ ভ্যালুও থাকতে পারে। আমরাই তো বানাবো, আমিই তো বানালাম ডাটাটা, কি আমি তৈরি করলাম না? এটা কি ধরনের অ্যারে বলেন তো? কেউ বলবেন না, উনি বলবেন। এটা অ্যারে কি ধরনের অ্যারে? এটা ডাটাটা কি টাইপের অ্যারে? এটা কি 2D অ্যারে? 1D অ্যারে, তাই না? এবং 1D তে পেয়েছি, একজন বলেছে, এবং অলমোস্ট সবাই জানে যে এটা 1D অ্যারে। 1D অ্যারের মধ্যে আবার দুইটা টাইপ আছে, নিউমেরিক, অ্যাসোসিয়েটিভ। এটা কি ধরনের অ্যারে? কোন টাইপের? নিউমেরিক অ্যারে, তাই না? কারণ আমি ইন্ডেক্সের নাম বলি নাই, অটোমেটিক বসে যাচ্ছে, তাই না? নাইস। লাস্ট ক্লাসটা একটু ওভারভিউ করবেন, হ্যাঁ? লাস্ট 9। এবার দেখেন, আমি এটা যে আমি ঠিক বলছি প্রমাণ দিচ্ছি। বিআর দিচ্ছি লাইন ব্রেক আকারে, একটা করে ভ্যালু বসবে আর লাইন ব্রেক হবে। ব্যাচ কোথায়? ব্যাচ 10। আর কয়দিনই আছে, আমরা একটা প্রজেক্ট রূপেই চলে যাব, আর 2-4টা ক্লাস আছে এর উপরে, সিনট্যাক্সের উপরে। আচ্ছা, ডে 10 ফর ইচ 100, 200, 300, 400, 500 প্রিন্ট হচ্ছে কিভাবে? যখনই ডাটা একটা 1D অ্যারে, ভ্যালুর মধ্যে একটা একটা করে ভ্যালু আসে, সে বারবার ওটাকে প্রিন্ট করে লাইন ব্রেক দিয়ে যাচ্ছে। আর আমি যদি এখানে আরো দুইটা ভ্যালু যোগ করি, 600, 700, 800, 900 দিলাম তো না? আমার বাড়তি কিছু করার দরকার আছে? আমি অ্যারেতে যাই আসুক না কেন, এবং অ্যারের মধ্যে কয়েক লাখ রেকর্ড থাকুক না কেন, সে প্রথমবার প্রথম ইন্ডেক্স, তার পরের বার পরের ইন্ডেক্স, এভাবে ধরে ধরে সবাইকে সে, আমি যেহেতু প্রিন্ট করতে বলেছি, ইকো দিয়েছি ভ্যালুটা, বোঝা যাচ্ছে? তার মানে আমি অ্যারে থেকে ডাটা বের করে এটা এক্সিকিউট করার জন্য ইউজ করব কি, ফর ইচ নামে একটা লুপ আছে, সেই লুপটা। আচ্ছা, এবার একটু ডিফারেন্ট কনসেপ্টে যাচ্ছি।
আমি যদি 2D অ্যারের কনসেপ্টে যাই, 2D অ্যারে আমি একটা অ্যারে তৈরি করছি, ডাটা। আমি ডাটা অ্যারের মধ্যে কিছু ভ্যালু রাখছি, জিরো জিরো বলছি, তাই না? কয়টা হলো? 1 2 3 1 2 3 1 2 0 1 2 3 1 0 1 হ্যাঁ, 0 0 হবে, ভুল হয়েছে। 0 1 2 1 0 1 1 1 2 হবে, 2 0। এই তো আপনারা বুঝতে পেরেছেন। 2 1, এবার 2 আসবে, 2 3 হয়ে গেছে না? 2 2 3 4 5 6 7 8 9। এটা ডাটা অ্যারেটা এখন 2D অ্যারে আকারে আছে, রো আছে 3টা, কলাম আছে 3টা, তাই না? কলাম আছে 3টা। যাই হোক, ফর ইচ লুপ নিচ্ছি, একই আকারে একইভাবেই আমি যাব। আমার ডাটা অ্যারেটা অ্যাজ, আমি যদি বলি ভ্যালুস, এই ভ্যালুসের মধ্যে এখন কি আছে? প্রতিবারের ইটারেশনে একটা একটা করে রো আছে। রো যখন আছে, একটা একটা করে রো যখন ভ্যালুসে আসে, তখন ভ্যালুসটা কি হয়ে যাবে? একটা একটা করে, মানে একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে। তাহলে আমি যদি শুধু ইকো বলি ভ্যালুস, একটু খেয়াল করবেন কি হয়। অ্যারে 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 বলছি, 3 বার 3টা অ্যারে এসেছে। ইকো দিয়ে তো আর অ্যারেকে প্রিন্ট করা যায় না, যায় কি? বাট ইকো দিয়ে অ্যারের ইন্ডেক্সকে তো প্রিন্ট করা যায়, তাই না? ইকো দিয়ে তো আর অ্যারেকে প্রিন্ট করা যায় না। ইকো দিয়ে 3টা রো, এই জন্য এক একটা করে অ্যারে আছে। হ্যাঁ, এবং প্রত্যেকটাই আছে কি একটা 1D অ্যারে আকারে আছে, তাই না? এই জন্য 3 বার অ্যারে লেখা দেখাচ্ছে। আচ্ছা, আমি যদি এভাবে লিখি, একটু খেয়াল করেন, ওর ভেতরে তো 0 আছে, তাই না? তারপরে ভ্যালুস, ডাইমেনশন কি আছে? 1। তারপর ভ্যালুস কোটেশন 2, সরি ভুল হয়েছে, এটা কি হবে? কোটেশন হবে না তো, এটা 2 হবে। হ্যাঁ, এটা 2 হবে। লাস্টে গিয়ে আমি কি করব? লাইন ব্রেক দিতে হবে না? এটা লাইন ব্রেক দিব, ঠিক আছে? তো যখন 3টে ইন্ডেক্সই প্রিন্ট হয়ে যাবে, তখন তো লাইন ব্রেক হয়ে আরেকটা রো আকারে আসবে, তাই কি না? লাইন ব্রেক দিতে হবে না? লাইন ব্রেক দিতে হবে। 0 ইন্ডেক্সে প্রথমবার কি আসবে? 100, তারপর 200, তারপর ওটা গেল। আবার যখন আসবে, তখন তো আবার 0 1 2। আমার রো কি? রো কাউন্ট ফর ইচ বাড়াচ্ছে, বাট আমার ভেতরের কলামের ইন্ডেক্স তো সেমই থাকছে। কলাম কি এলোমেলো হচ্ছে? তো ডেটাবেজের কলাম কি ডাইনামিক? আজকে এখন একটা, কালকে তখন ওইটা, এটা তো ফিক্স করে দেওয়া হয়, যেমন নাম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, সিটি, কান্ট্রি, জিপ করে তো ফিক্স, চেঞ্জ হবে না কখনো। রো, নাম্বার অফ রোজ আসতে পারে, কলাম ফিক্সই থাকে। তাহলে আমি কোড যখন লিখবো, ফিক্স কলাম লিখতে পারবো না, বাট রো তো আমি ফিক্স করতে পারবো না,
পারবো? তাহলে রো হ্যান্ডেল করছে কে? ফর ইচ, আর কলাম আমি লিখে দিচ্ছি। দেখি প্রিন্ট করে। তাহলে আমরা বুঝলাম যে কিছুটা 2D অ্যারের কনসেপ্ট হলো এবং তার উপর বেস করে লুপ, ফর ইচ লুপটা যেটা আমাদের বাকি ছিল সেটা আমি দেখলাম, রাইট? একটা টাস্ক এখন দিব, আমি অ্যাসাইনমেন্ট দেখব যে অবস্থা, আমার হয়তো 10 মিনিটের মধ্যেই সেশনটা শুরু হবে। আমি একটা টাস্ক অ্যাসাইন করছি এখন, আমরা সবাই মিলে করব। সেটা কতদিনের কন্টিনিউশন আর কি, যে টাস্কটা আমি হোমওয়ার্ক আকারে দিয়েছিলাম অড আর ইভেন বের করা, তার উপরে আরেকটা ছোট লজিক অ্যাড করব। ওকে, আমরা একটু ভালো করে বুঝি। প্রজেক্টগুলো মাস্ট আমি দেখব এবং পেন ড্রাইভের মধ্যেও দিয়ে দেবেন। প্রজেক্টটা একটু বোঝেন, অ্যাসাইনমেন্টটা এটাও কিন্তু ক্লাস অ্যাসাইনমেন্ট গুলোও ইম্পর্টেন্ট রোল প্লে করবে। আমি বলছি স্টার্টিং নাম্বার একটা ইনপুট বক্স, এন্ডিং নাম্বার একটা ইনপুট বক্স, আর টাইপ দুইটা রেডিও বাটন, অড ইভেন। এই কনসেপ্টটা কি? যদি আমি এখানে কোনো ভ্যালু দেই, যে লাইক 10 and 20, কতদিন যে এক্সাম্পলটা আমি হোমওয়ার্ক আকারে দিয়েছিলাম, যে আমি 10 20 দিলে আউটপুট দেখাবে 10 to 20, মানে 11 12 13 14 করে দেখাবে। আবার যদি আমি এরকম বলি যে 100 to 40, তাহলে 100 থেকে সে 40 পর্যন্ত দেখাবে, যে লাইক 99 থেকে এখানে কত 41 করে দেখাবে। এটা ছিল হোমওয়ার্ক। আজকে আমরা আরেকটা ছোট জিনিস অ্যাড করছি এখানে, দুটো রেডিও বাটন। যে আমি যদি বলি যে 100 to 40 অড, এবং এই রেঞ্জে অড দেখাবে। 100 to 40 যদি আমি ইভেন বলি, তখন আবার ইভেন দেখাবে। ঠিক আছে? আবার একই ব্যাপার, 10 to 40 যদি আমি অড বলি অড দেখাবে, 10 to 40 ইভেন বললে ইভেন দেখাবে। লজিকটা বোঝা গেছে? আমরা যা শিখেছি এর মধ্যে দিয়েই পসিবল, শুধু এখানে লাগবে ফর লুপ যদি ইউজ করে লুপিং এর জন্য, আর স্টেটমেন্ট চেকিং। প্রথমবার চেক করে নিতে হবে ফার্স্ট ভ্যালুটা ছোট কিনা, সেকেন্ডার চাইতে তাহলে ছোট থেকে বড় প্রিন্ট হবে, লুপ হবে। আর এলস এর মধ্যে কি থাকবে? বড় থেকে ছোট প্রিন্ট হবে। অর্ডার ইভেন বের করার জন্য কি রুলস আছে না? 2 দিয়ে মড করলে। এখন আমি কি প্রেস করেছি, অড না ইভেন, এটা তো ধরতে পারবো না আমি পোস্ট থেকে, যে অডের ভ্যালু আছে নাকি ইভেনের ভ্যালু আছে। সেই অনুযায়ী আমাকে অড প্রিন্ট করতে হবে অথবা ইভেন প্রিন্ট করতে হবে। আমি কিন্তু বলেই দিলাম কি করতে হবে, সো এটা আমি এসে দেখা চাই। এখানে একটা জিনিস আছে, আপনি ইনিশিয়ালি যখন পেজটা লোড করেন, যেহেতু একই পেজে পোস্ট হয় জিনিসটা, এখানে ওই যে আপনার সাবমিট বাটনটা যখন আপনি এরকম সেট দিয়ে চেক না করলে ইউজ করে ওইটা যখন আমরা লেটেস্ট ভার্সন ইউজ করছি তখন এটা শো করে, ওটা আমরা সলভ করবো। ইসেট তো আমরা কোনো ফাংশন বুঝি না, আমি কি ফাংশন জানি না তো, এই জন্য ওইটা আলোচনাও করছি না। ফাংশন ক্লাস আসলে আমি যেন ওটা ওই প্রবলেমটা সলভ করে দিই। ঠিক আছে? ওটা আজকেই টাস্কটা হওয়ার কথা ছিল, ওর যদিও একটু সময় কম পাচ্ছি, বাট আমি কিন্তু 5টার পরে আরো ঘন্টাখানেক হয়তো ক্লাস নিব। যাই হোক, কোন কোডটা? এটা একটু চট করে লিখে নেন, আমার একটু যেতে হবে তো। উপরেরটা একটা পেন ড্রাইভ দেন, আমি দিয়ে যাচ্ছি। প্রিন্টটা